এমন একটা শিশুর জন্মের কথা ভাবা যাক, মানে যে মাতৃগর্ভ থেকে কোনো পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জন্ম নেয়নি। রাতের অন্ধকারে জন্ম নেওয়া দুটো প্রাণহীন আহ, বিকলাঙ্গ খণ্ড। হ্যাঁ, মানে শুনলেই কেমন গা শিউরে ওঠে। এক অর্ধেকের একটা মাত্র চোখ, একটা হাত আর একটা পা। অন্য অর্ধেকটাও ঠিক তেমনই। একদম তাই। আর আতঙ্কিত রাজপরিবার সেই মৃত মাংসপিণ্ডগুলোকে রাতের অন্ধকারে এক গভীর জঙ্গলে ফেলে আসার নির্দেশ দেয়। হ্যাঁ, সেখানেই জরা নামের এক রাক্ষসী, মানে সে নেহাতি কৌতূহল বশত ওই খণ্ড দুটো কুড়িয়ে এনে একসাথে জুড়ে দেয়। আর জুড়ে দেওয়ার সাথে সাথেই সেই অলৌকিক ঘটনাটা ঘটে। মাংসপিণ্ডটা প্রাণ ফিরে পেয়ে তীব্র চিৎকার করে ওঠে। ঠিক, এটা আধুনিক যুগের কোনো হরার গল্প নয়। এটা প্রাচীন ভারতের সবচেয়ে পরাক্রমশালী আর ভয়ঙ্কর সম্রাট জরাসন্ধের উৎপত্তির কাহিনী। মগধের এই শাসকের সাথে পরবর্তীতে রাজনৈতিক কৌশলবিদ কৃষ্ণের যে মহাকাব্যিক সংঘাত তৈরি হয়, সেটা কেবল শক্তির লড়াই ছিল না। একদমই না। মানে যখন অপরিসীম পাশবিক শক্তির মুখোমুখি হয় সূক্ষ্ম কৌশলগত বুদ্ধিমত্তা, তখন ক্ষমতার সমীকরণ কীভাবে বদলে যায় সেটাই আসলে দেখার বিষয়। হ্যাঁ, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা সেই মনস্তাত্ত্বিক আর রাজনৈতিক রণক্ষেত্রের মেকানিজমগুলোই খুঁজে বের করব। তো আচ্ছা, বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই যে রোমহর্ষক জন্মকাহিনীটা শুনলাম, এটা আসলে জরাসন্ধের পুরো রাজনৈতিক দর্শনের একটা নিখুঁত মেটাফর। মানে রাজা বৃহদ্রথ যখন ঋষি চণ্ডকৌশিকের দেওয়া ওই ঐশ্বরিক ফলটা তার দুই রানীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি তো আর বুঝতে পারেননি যে এই বিভাজন আসলে একটা খণ্ডিত নিয়তির জন্ম দিচ্ছে, তাই না? ঠিক তাই। জরা নামের রাক্ষসী তাকে যুক্ত করেছিল বা সন্ধি করেছিল বলেই কিন্তু তার নাম হয় জরাসন্ধ। দুটো মৃত প্রাণহীন অংশ যখন দানবীয় শক্তির প্রভাবে জোড়া লাগে, তখন তা এমন এক অহংকারের জন্ম দেয় যা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। মানে যে উপায়ে সে জীবন পেয়েছিল, ঠিক তার উল্টো পদ্ধতিতেই তার পতন নির্ধারিত ছিল। এই জন্মপ্রক্রিয়া শুনলে জরাসন্ধকে প্রাচীন যুগের এক ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো মনে হয়। দুটো মৃতখণ্ড মিলে তৈরি হওয়া এক অপ্রতিরোধ্য শক্তি। হ্যাঁ, হ্যাঁ, জরাসন্ধ একসময় মগধের সিংহাসনে বসে আর আজকের বিহার অঞ্চলে অবস্থিত তার রাজধানী গিরিব্রজকে এক অভেদ্য দুর্গে পরিণত করে। প্রাকৃতিকভাবে ৫টি পাহাড় দিয়ে ঘেরা এই শহরটা বাইরের আক্রমণ থেকে প্রায় সুরক্ষিত ছিল। কিন্তু ইতিহাস ঘাটলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। মানে জরাসন্ধকে শুধু একজন রক্তপিপাসু স্বৈরাচারী বলাটা বোধহয় খুব সহজ সরলীকরণ হয়ে যাবে। কেন? মানে প্রাচীন পাঠগুলো থেকে আমরা কি জানতে পারি? জানা যায় যে সে আতিথেয়টায় দারুণ ছিল, ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাহসী ছিল, আর মিত্রদের প্রতি তার অবিচল আনুগত্য ছিল। বিশেষ করে তার জামাতা মানে মথুরার শাসক কংসের প্রতি তার সমর্থন তো প্রশ্নাতীত ছিল। আচ্ছা। তো একজন শাসক যিনি মিত্রদের প্রতি এতটা বিশ্বস্ত, তাকে ঢালাওভাবে খলনায়ক হিসেবে বিচার করাটা কি ইতিহাসের একপেশে বয়ান হয়ে যায় না? মিত্রদের প্রতি আনুগত্য নিশ্চিতভাবেই একজন শাসকের বড় গুণ, কিন্তু সেই আনুগত্য কোন রাজনৈতিক কাঠামোর ভেতরে কাজ করছে সেটা বিশ্লেষণ করা জরুরি। মহাভারতের রাজনীতি তো আর সরল সাদাকালো সমীকরণে চলে না। তা তো বটের। জরাসন্ধের আনুগত্য ছিল নিপীড়নের একটা বৃহত্তর ইকোসিস্টেম বা চক্রের প্রতি। মথুরার শাসক কংস নিজে ছিলেন চরম অত্যাচারী, যিনি নিজের পিতাকে বন্দী করে সিংহাসন দখল করেছিলেন। হ্যাঁ, আর জরাসন্ধ যখন কংসকে সমর্থন করে, তখন সে মূলত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকেই বৈধতা দেয়। একদম। তার আতিথেয়তা বা সাহসের মতো ব্যক্তিগত গুণাবলীগুলো তার রাজনৈতিক সন্ত্রাসের প্রায়শ্চিত্ত করতে পারে না। সে অগণিত স্বাধীন রাজাদের যুদ্ধে পরাজিত করে গিরিব্রজে বন্দী করে রেখেছিল, আর তাদের শিবের উদ্দেশ্যে বলিদানের চক্রান্ত করছিল। ওহ, সাংঘাতিক! হ্যাঁ, একজন শাসক যখন মনে করেন যে তার সামরিক শক্তি তার সমস্ত কাজের ন্যায্যতা প্রমাণ করে, তখন তার ব্যক্তিগত গুণাবলীগুলো কেবল তার অহংকারকে আড়াল করার আবরণ হিসাবেই কাজ করে। অনেকটা আধুনিক কর্পোরেট জগতের মতো, তাই না? আমরা এমন অনেক একচেটিয়া মনোপলি দেখতে পাই, যারা হয়তো নিজেদের কর্মীদের দারুণ সুযোগ সুবিধা দেয়, কিন্তু বৃহত্তর বাজারে তারা প্রতিযোগীদের নির্মমভাবে ধ্বংস করে একছত্র আধিপত্য কায়েম করে। দারুণ একটা তুলনা টেনেছেন। এই আধুনিক কর্পোরেট মনোপলির উদাহরণটা
মগধের শাসন পদ্ধতি বা ম্যানেজমেন্ট স্টাইল বোঝার জন্য একটা দারুণ চাবিকাঠি। হ্যাঁ, মানে কৃষ্ণ যখন অত্যাচারী কংসকে হত্যা করেন তখন জরাসন্ধের প্রতিক্রিয়া কেবল শোকের ছিল না, সেটা ছিল তার রাজনৈতিক ইকোসিস্টেমের ওপর সবচেয়ে বড় আঘাতের প্রতিশোধ। ঠিক, কারণ কংস ছিল জরাসন্ধের 2 মেয়ে অস্তি ও প্রাপ্তির স্বামী। আর এই ক্ষোভ থেকে জরাসন্ধ মথুরায় 1-2 বার নয়, টানা 17 বার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। ভাবা যায় 17 বার। এই আক্রমণগুলোর মেকানিজম বা পদ্ধতি একটু তলিয়ে দেখা দরকার। পদাতিক, অশ্বারোহী এবং হাতির বিশাল বহর নিয়ে 17 বার একটা রাজ্য আক্রমণ করার লজিস্টিক বা রসদ সরবরাহের বিষয়টা কল্পনা করাও কঠিন। আসলেই এর মানে হল জরাসন্ধ তার সাম্রাজ্যের বিপুল পরিমাণ অর্থনৈতিক আর কৃষিজ সম্পদ কেবল ব্যক্তিগত প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিচ্ছিল। জরাসন্ধের এই পদক্ষেপ তো ক্ষমতার চরম কেন্দ্রীকরণ আর পাশবিক শক্তির উপর অন্ধ নির্ভরতার ধ্রুপদী উদাহরণ। একদম তাই। তার নীতি ছিল খুব পরিষ্কার যে আমার রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাবে, আমি তাকে সামরিক পেশিশক্তি দিয়ে পিষে ফেলব। এটা ভয় আর আগ্রাসনের মাধ্যমে রাজত্ব কায়েম করার কৌশল। আর বারবার এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণের ফলে মগধের নিজস্ব অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনি মথুরার সাধারণ মানুষের জীবনও বিপন্ন হয়ে পড়েছিল। অন্যদিকে কৃষ্ণের রাজনৈতিক প্রজ্ঞা আর শাসন পদ্ধতি কাজ করছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রায়। তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রজাদের সুরক্ষার উপর জোর দিয়েছিলেন। হ্যাঁ, কৃষ্ণ খুব ভালোভাবে হিসাব করে দেখেছিলেন যে জরাসন্ধের এই বিশাল সামরিক জোটের সাথে সমতল ভূমিতে সরাসরি যুদ্ধে জড়ালে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাবে আর অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ হবে অপূরণীয়। আর ঠিক এই কারণেই জরাসন্ধের এই ক্রমাগত আক্রমণের মুখে কৃষ্ণ এমন একটা সিদ্ধান্ত নেন, যার জন্য তাকে ইতিহাসে রণছোড় বা রণক্ষেত্র থেকে পলায়নকারী উপাধি দেয়া হয়। কৃষ্ণ মথুরা ছেড়ে অনেক দূরে সমুদ্রের উপকূলে একটা সুরক্ষিত শহর দ্বারকায় তার রাজ্য সরিয়ে নেন। এখান থেকেই বিষয়টা আসলে দারুণ চিত্তাকর্ষক হয়ে ওঠে। হ্যাঁ, কারণ সাধারণ দৃষ্টিতে, বিশেষ করে সেই প্রাচীন বীরগাথার যুগে, যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়াকে চরম কাপুরুষতা হিসেবেই দেখা হতো। একজন বীর যোদ্ধা তার মাটি কামড়ে পড়ে থাকবেন, এটাই তো তৎকালীন বীরত্বের মাপকাঠি ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো একজন আধুনিক রাজনৈতিক ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে কৃষ্ণের এই পশ্চাদপসরণ কোনোভাবেই কাপুরুষতা নয়। ঠিক, এটা ছিল এক চূড়ান্ত ট্যাকটিক্যাল রিট্রিট বা কৌশলগত পশ্চাদপসরণ। মথুরার ভৌগোলিক অবস্থান এমন ছিল যে তাকে চারপাশ থেকে সহজেই অবরুদ্ধ করা যেত। আর কৃষ্ণ তার জনগণকে নিয়ে দ্বারকায় চলে যান, কারণ দ্বারকা ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত। সমুদ্রবেষ্টিতে এই অঞ্চলে জরাসন্ধের বিশাল হাতির বাহিনী আর পদাতিক দলের কোনো কার্যকারিতাই ছিল না। একদম, কৃষ্ণের কাছে নিজের রণছোড় অপবাদের চেয়ে তার জনগণের জীবনের মূল্য আর অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা আধুনিক যুগের কোনো আগ্রাসী কোম্পানির হাত থেকে বাঁচতে একটা বুদ্ধিমান স্টার্টআপের ব্লু ওশান স্ট্র্যাটেজি গ্রহণের মতো। যেখানে শক্তিশালী প্রতিপক্ষ লড়াই করতে অভ্যস্ত, সেই মাঠটাই পাল্টে দেওয়া। দারুণ বলেছেন। জরাসন্ধের পেশিশক্তির বিপরীতে এটা ছিল কৃষ্ণের পরোক্ষ বুদ্ধিমত্তার প্রথম বড় প্রয়োগ। কিন্তু রণক্ষেত্র পরিবর্তন করে সাময়িক শান্তি পাওয়া গেল ঠিকই, তবে জরাসন্ধের মূল হুমকি তো থেকেই গেল। হ্যাঁ, কারণ যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞ করার পরিকল্পনা করলেন, যেটা আসলে একজন সম্রাটের সার্বভৌমত্ব প্রমাণের চূড়ান্ত অনুষ্ঠান, তখন সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বাধা হয়ে দাঁড়ায় এই জরাসন্ধ। ঠিক, জরাসন্ধকে পরাজিত না করা পর্যন্ত যুধিষ্ঠির সম্রাট হতে পারবেন না, এবং জরাসন্ধের হাতে বন্দী ওই অগণিত রাজারাও মুক্তি পাবেন না। তো সম্মুখ যুদ্ধ যেহেতু এড়িয়েই চলা হচ্ছে, কারণ তা কেবল রক্তপাতই বাড়াবে, তাই এই বিশাল মগধ সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য কৃষ্ণ এক সম্পূর্ণ ভিন্ন মেকানিজমের আশ্রয় নেন। হ্যাঁ, বিশাল সৈন্যদলকে সম্মুখ সমরে হারানো অলাভজনক আর প্রায় অসম্ভব, এটা কৃষ্ণ জানতেন। তাই তিনি একটা সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের পরিকল্পনা করলেন। আধুনিক সামরিক পরিভাষায় যাকে আমরা টার্গেটেড ব্ল্যাক অপস বা স্পেশাল ফোর্সের গুপ্ত অভিযান বলতে পারি। কৃষ্ণ, ভীম আর অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কোনো সেনাবাহিনী ছাড়াই মগধের রাজধানী গিরিব্রজে প্রবেশ করলেন।
উদ্দেশ্য একটাই, লক্ষ লক্ষ সাধারণ সৈন্যের মৃত্যু এড়িয়ে সরাসরি মূল স্বৈরাচারীকে সমূলে উৎপাটন করা। এই গুপ্ত অভিযানের মনস্তাত্ত্বিক দিকটা ভীষণ আকর্ষণীয়। তাই না, গিরিব্রাজে পৌঁছানোর পর তারা কিন্তু সাধারণ ব্রাহ্মণের মতো আচরণ করেননি। তারা জোর করে শহরের পেছনের দেয়াল ভেঙে প্রবেশ করেছিলেন, যা কোনো ব্রাহ্মণের কাজ হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, জরাসন্ধ তাদের শারীরিক গঠন, পেশিবহুল চেহারা আর হাঁটার ভঙ্গি দেখেই বুঝতে পেরেছিল যে এরা সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, এদের গায়ে যোদ্ধার ছাপ স্পষ্ট। কিন্তু জরাসন্ধের চরিত্রের ওই যে আতিথেয়তার কথা আগে বলা হলো, কৃষ্ণ অত্যন্ত চতুরতার সাথে জরাসন্ধের সেই অহংকার আর আতিথেয়তার নিয়মকেই তার বিরুদ্ধে ব্যবহার করলেন। ঠিক, জরাসন্ধ চাইলে তখনই তার রক্ষীদের ডাকতে পারত, কিন্তু আতিথেয়তার অহংবোধ তাকে সেটা করতে দেয়নি। আর জরাসন্ধ যখন তাদের আসল পরিচয় জানতে চাইল, তখন কৃষ্ণ ছদ্মবেশ সরিয়ে সরাসরি দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে আর দিলেন। সন্ধের জায়গায় অন্য কোনো ধূর্ত শাসক হলে হয়তো তখনই তাদের বন্দী করে মৃত্যুদণ্ড দিত, কিন্তু জরাসন্ধের সমস্যা ছিল তার নিজের শক্তির ওপর অন্ধবিশ্বাস। একদম, এই অহংকার বশতই সে ভীমের সাথে একক মল্লযুদ্ধে রাজি হয়ে যায়। কোনো অস্ত্র নয়, কেবল শারীরিক শক্তি দিয়ে লগাই। এরপর শুরু হয় টানা ১৪ দিনের এক মহাকাব্যিক মল্লযুদ্ধ। এই ১৪ দিনের লড়াই কেবল শারীরিক ছিল না, এটা ছিল চরম মানসিক ধৈর্যের পরীক্ষাও। টানা ১৪ দিন ধরে সমকক্ষ শক্তির দুজন বিশালদেহী যোদ্ধার হাতাহাতি লড়াইয়ের দৃশ্যটা কল্পনা করলেই এর তীব্রতা বোঝা যায়। হ্যাঁ, ভীম বারবার তার সর্বশক্তি প্রয়োগ করে জরাসন্ধকে আছড়ে ফেলছিলেন, কিন্তু জরাসন্ধ যেন কোনো সাধারণ নিয়মে বাঁধা ছিল না। জরা রাক্ষসীর দ্বারা জোড়া লাগা সেই শরীর বারবার আঘাত সহ্য করেও আবার পূর্ণ শক্তিতে উঠে দাঁড়াচ্ছিল। আর ভীম, যিনি তার শারীরিক শক্তির জন্য পুরো আর্যাবর্তে বিখ্যাত, তিনি ক্রমশ হতাশ আর ক্লান্ত হয়ে পড়ছিলেন। শারীরিক শক্তিতে যখন জরাসন্ধকে কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছিল না, তখন এই মল্লযুদ্ধের মেকানিজম বা পদ্ধতি পাল্টানোর প্রয়োজন দেখা দিল। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই কৃষ্ণ তার সেই বিখ্যাত পরোক্ষ বুদ্ধিমত্তার চূড়ান্ত প্রয়োগ করেন। তিনি বুঝতে পেরেছিলেন জরাসন্ধের শরীরের গঠন সাধারণ মানুষের মতো নয়, তাই তাকে সাধারণ আঘাতে মারা যাবে না। হ্যাঁ, তার জন্মের সেই বিকৃত রূপটাই হল তার সবচেয়ে বড় দুর্বলতা। একদম, কৃষ্ণ মাটি থেকে একটা ডাল বা পাতা তুলে নেন, সেটাকে লম্বিভাবে চিরে ২ ভাগ করেন আর খণ্ড দুটো বিপরীত দিকে ছুঁড়ে ফেলেন। ভীম, যিনি যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ছিলেন, তিনি এই ইশারার পেছনের জ্যামিতিক আর মনস্তাত্ত্বিক সংকেতটা ঠিকই ধরতে পারেন। এটা ছিল মৃত্যুর এক নিখুঁত কাব্যিক ন্যায় বিচার। ভীম জরাসন্ধকে মাটিতে ফেলে তার শরীরকে ঠিক একইভাবে ২ টুকরো করে ফেলেন আর খণ্ড দুটোকে বিপরীত দিকে ছুঁড়ে দেন। বিপরীত দিকে ছুড়ে দেওয়ার পেছনের বিজ্ঞান বা জাদুবিদ্যাটা হল যাতে খণ্ডগুলো আর একে অপরের দিকে ফিরে এসে জোড়া লাগতে না পারে। ঠিক, যে শরীরকে জরা নামক রাক্ষসী যুক্ত করেছিল তাকে চিরতরে আলাদা না করলে তার মৃত্যু ছিল অসম্ভব। তার জন্মই তার পরাজয়ের পদ্ধতি নির্ধারণ করে রেখেছিল। হ্যাঁ, যে অস্বাভাবিক জোড়া লাগানোর কারণে সে জীবনের স্বাদ পেয়েছিল, সেই একই মেকানিজমকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা উল্টোভাবে প্রয়োগ করেই তার জীবন কেড়ে নেওয়া হলো। ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবকে যেন তার সৃষ্টির উৎসেই ফিরিয়ে দেওয়া হলো। দারুণ একটা পয়েন্ট। কিন্তু এই রোমাঞ্চকর মৃত্যুর চেয়েও বেশি শিক্ষণীয় হল জরাসন্ধের মৃত্যুর পরবর্তী ভূরাজনৈতিক পদক্ষেপ। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, যে কোনো সাধারণ বিজয়ী শাসক, যেমনটা আমরা ইতিহাসের পাতায় বারবার দেখি, শত্রু রাজধানী দখল করার পর সেখানে ব্যাপক লুটতরাজ চালায়, শহর জ্বালিয়ে দেয় আর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু কৃষ্ণ গিরিব্রজ ধ্বংস করলেন না। জরাসন্ধে যে অগণিত রাজাদের বন্দী করে রেখেছিল, তাদের সসম্মানে মুক্ত করা হলো। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চালটি ছিল জরাসন্ধের ছেলে সহদেবকে মগধের সিংহাসনে বসানো। এটা একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে কৃষ্ণ প্রমাণ করলেন যে তার লক্ষ্য মগধের সাধারণ মানুষকে শাস্তি দেওয়া বা সাম্রাজ্য ধ্বংস করা ছিল না। ঠিক, তার একমাত্র টার্গেট ছিল সেই স্বৈরাচারী শাসক যে পুরো অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছিল। সহদেবকে সিংহাসনে বসানোর মাধ্যমে রাজ্যে কোনো ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকিউম তৈরি হল না। জরাসন্ধ যেখানে তার ক্ষমতার বিস্তার ঘটাতে গিয়ে বলপ্রয়োগের মাধ্যমে সবাইকে শত্রু বানিয়েছিল, কৃষ্ণ সেখানে শত্রুকে পরাজিত করেও নতুন মিত্র তৈরি করলেন। একদম,
জরাসন্ধের দমনমূলক শাসন পদ্ধতির সাথে কৃষ্ণের এই স্থিতিশীলতা রক্ষাকারী নীতির পার্থক্যই নির্ধারণ করে দেয় দীর্ঘমেয়াদী সফলতার মাপকাঠি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? জরাসন্ধের এই পুরো আখ্যান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কেবল বিশাল সামরিক শক্তি বা পাশবিক বল থাকলেই টিকে থাকা যায় না, যদি না তার পেছনে কোনো সূক্ষ্ম কৌশলগত বুদ্ধিমত্তা থাকে। হ্যাঁ, কংসের মৃত্যুর পর জরাসন্ধের ক্ষোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে কৃষ্ণের বুদ্ধিমত্তা আর দূরদর্শিতাকে মূল্যায়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। আধুনিক বিশ্বেও আন্তর্জাতিক রাজনীতি বা কর্পোরেট লড়াইয়ে যারা কেবল পেশিশক্তি, আগ্রাসন বা বিশাল সম্পদের ওপর নির্ভর করে একাধিপত্য বিস্তার করতে চায়, তারা সাময়িকভাবে সফল হলেও দীর্ঘমেয়াদে সেই সব নেতৃত্বের কাছেই পরাজিত হয় যারা নমনীয়তা, কৌশলগত পশ্চাদপসরণ আর সঠিক জায়গায় আঘাত করার প্রজ্ঞা রাখে। ঠিক তাই, ক্ষমতার প্রজ্ঞার এই নিরন্তর ভারসাম্যই নির্ধারণ করে কে ইতিহাসে দূরদর্শী নেতা হিসেবে স্মরণীয় হবেন আর কে নিছক অহংকারী স্বৈরাচারী হিসেবে হারিয়ে যাবেন। আজকের এই বিশ্লেষণ আমাদের সেই প্রাচীন রণক্ষেত্র থেকে আধুনিক জীবনের অনেকগুলো জটিল প্রশ্নের উত্তর খোঁজার পথ তৈরি করে দিল। তবে পুরো ঘটনাটিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভেবে দেখার জন্য একটা গভীর চিন্তার অবকাশ থেকেই যায়। জন্ম, নিয়তি আর অহংকারের সমীকরণ নিয়ে একটা প্রশ্ন যা পুরো কাহিনীর হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। ভেবে দেখা যেতে পারে, কৃষ্ণ যদি কংসকে হত্যা না করতেন আর জরাসন্ধের ব্যক্তিগত প্রতিশোধের আগুন যদি জ্বলে না উঠত, তবে কি জরাসন্ধ তার আতিথেয়তা আর মিত্রদের প্রতি অনুগত থাকার গুণাবলী দিয়ে ইতিহাসে একজন মহান ও স্থিতিশীল সম্রাট হিসাবে জায়গা করে নিতে পারতেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হ্যাঁ, নাকি জন্মের সেই রাতেই যখন রাক্ষসী জরা গভীর জঙ্গলে দুটো খণ্ডিত ও প্রাণহীন টুকরোকে জোর করে জোড়া লাগিয়েছিল, তখনই তার এই ধ্বংসাত্মক নিয়তি চিরস্থায়ীভাবে নির্ধারিত হয়ে গিয়েছিল? সৃষ্টির শুরুতেই কি তার ভেতরে সেই অহংকারের বীজ বোনা হয়ে গিয়েছিল, যা একদিন তাকে কৃষ্ণের পরোক্ষ বুদ্ধিমত্তার মুখোমুখি দাঁড় করাবেই? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। দারুণ একটা চিন্তার খোরাক। মানুষের পতন কি তার পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়, নাকি তার উৎপত্তির ভেতরেই লুকিয়ে থাকে ধ্বংসের মূল মেকানিজম? এই প্রশ্নটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা যায়। একদম। তো পাশবিক শক্তির দম্ভ বনাম কৌশলগত প্রজ্ঞার এই মহাকাব্যিক দ্বন্দ্বের গভীরে আজ আমরা যতগুলো স্তর উন্মোচন করলাম, তা ক্ষমতার প্রকৃত অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করে। আজকের মতো এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক বিশ্লেষণে, নতুন কোনো বিষয়ের একেবারে গভীরে।